কারেন্ট আমাদেরও ছিল না, এখন চলে আসছে। ঠিক আছে, আমাকে শুনতে পাচ্ছ কি একটু বলো, একটু জয়েন হয়ে যাও। যেহেতু বাকি আছে একটু পার্ট শেষ করে দেই, না হলে আবার আগামী ক্লাসে শুরু করলে একটু দেরি হয়ে যাবে। তো আজকের ক্লাসটা একটু যেহেতু আবার শুরু করছি, চেষ্টা করবো একটু সামনে আগানোর। কারণ হচ্ছে আমাদের এর যে পরের ক্লাসটা নিব আমরা, ওটাতে একটা এমসিকিউ সিকিউ নিয়ে একটু বেশি আলোচনা করতে পারবো। সুতরাং একটু সবাই জয়েন করে ফেলো আবার। যেহেতু আজকের ক্লাস নেই, একটাই নিচ্ছি ক্লাস, তো ক্লাসটা একটু ভালোভাবে নিয়ে ফেলি যাতে তোমাদের কোনো ঘাটতি না থাকে। একটু সবাই জয়েন করে ফেলো। শোনা যাচ্ছে মেবি আমাকে? শোনা যাচ্ছে। ওকে, তাহলে দেখো একটু জয়েন করলেই শুরু করি আমরা। ওকে, দেখো আমরা হচ্ছে একটু আগেই তোমাদের হচ্ছে কি করতেছিলাম, ফার্স্ট নিয়ম পড়াইছি, ফার্স্ট নিয়মের অনুভূতি, সেকেন্ড নিয়মের অনুভূতি, থার্ড নিয়মের অনুভূতি। মানে প্রথমটা যে জাতিবাচক পদকে বিভক্ত করতে হবে, ওখানে ছিল তিনটা, অঙ্গগত, গুণগত আর হচ্ছে বিশিষ্ট বিভাগ। 2 নম্বরে ছিল হচ্ছে আমাদের একটি মাত্র মূলিত অনুসরণ করতে হবে, সেখানে আমরা দেখছি হচ্ছে সংকর বিভাগ অনুভূতি। এবং 3 নম্বরে ছিল আমাদের হচ্ছে কি জাতির বাক্যার্থ, বিভাজ্য উপজাতির বাক্যার্থ পরস্পর সমান হবে। তো এখানে আমরা 2টা অনুভূতি দেখছি, একটা হচ্ছে অতিব্যাপক আর একটা হচ্ছে অব্যাপক। আশা করি তোমরা এই 3টা নিয়মের যে প্রথমে 3 আর 3 6টা নিয়ম, 6টা অনুভূতি ক্লিয়ার। এই 3টা নিয়মের 6টা অনুভূতি, কারণ ফার্স্ট নাম্বার নিয়মের 3টা অনুভূতি আছে, সেকেন্ড নাম্বার নিয়মের একটা, আর থার্ড নাম্বার নিয়মের যে 2টা অনুভূতি। মোট 3টা নিয়মের 6টা অনুভূতি আশা করি ক্লিয়ার। এখন আমরা 4 নম্বরে আসবো। 4 নম্বরে আমরা দেখবো হচ্ছে নিয়মটা কি ছিল আমাদের, যে বিভাজ্য উপজাতিগুলো পরস্পর বিচ্ছেদ হবে যেন একটির সাথে আরেকটি মিশে না যায়। পরীক্ষায় এই নিয়মটা অনেক আসে, একটু ভালো করে খেয়াল করবা। এই নিয়মটা কিন্তু পরীক্ষায় বারবার চলে আসে। মানে সৃজনশীলের ক্ষেত্রে আমি একটু বলে রাখি, ক্লাস নিতে নিতেই, সৃজনশীলের ক্ষেত্রে আমাদের 4 নাম্বার নিয়মের যে অনুপবর্তী এবং 2 নাম্বার নিয়মের যে অনুপবর্তী, এইটা থেকে বেশি কোশ্চেন আসে। যে পরস্পরাঙ্গী কথা বলতেছে না আমাদের, যে পরস্পরাঙ্গী আর এটা হচ্ছে সংকর, এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ, সংকর এবং পরস্পরাঙ্গী। তাহলে হচ্ছে আমরা দেখি সংকরটা কিন্তু 2 নাম্বার নিয়মের অনুপবর্তী, একটি মূলনীতির কথা বলবে, যদি না বলে তাহলে সংকর হবে। আর আমাদের 4 নম্বরটা এখন দেখবো যে আমাদের বিচ্ছেদকের কথা বলবে। তোমরা একটু সংক্ষেপে মনে রাখা এরকম টেকনিক অবলম্বন করবা, একটা করে ওয়ার্ড। মানে ফার্স্ট নাম্বার নিয়ম বলছে, ফার্স্ট নাম্বার জাতিবাচক পদ, সেকেন্ড নাম্বার একটি মূলনীতি, থার্ড নাম্বার হচ্ছে যে সংখ্যা ব্যাখ্যার্থ, 2টার ব্যাখ্যার্থ সংখ্যা সমান হবে। 4 নাম্বার বলছে হচ্ছে কি বিচ্ছেদক। এরকম ভাবে একটু মনে রাখবা, দেখবে কখনোই ভুলবা না, শর্টকাট টেকনিক অবলম্বন করবা। আর একটা তো সহজই, মানে প্রথম অধ্যায়ের 5টা নিয়ম আর দ্বিতীয় অধ্যায়ের 6টা নিয়ম, মোট 11টা নিয়ম একটু মনে রাখো না। সায়েন্সের তো অনেক নিয়ম মনে রাখতে, অনেক সূত্র, অনেক ব্যাপার স্যাপার। তো এখন তো আমাদের আর্টসের খুবই সহজ সেই তুলনায়। তারপরে যদি বলো ভাই এটা কঠিন, তাহলে আসলে বেশি একটু তোমাদের জায়গা দিতে দিতে বেশি প্রিভিলেজ দেওয়া হয়ে যাচ্ছে। ভাই একটু কষ্ট তো করা লাগবে, হালকা কষ্ট, এটা কোনো কষ্টই না। দেখো তাহলে এখানে দেখতেছিলাম চতুর্থ নিয়ম, যে চতুর্থ বিভাগ অনুপত্তিটা কি ছিল, চতুর্থ নিয়মটা যে বিভাজ্য যে জাতিগুলো পরস্পর বিচ্ছেদ হবে যেন একটির সাথে একটি মিশে না যায়। মিশে গেলেই তো মনে পরস্পর আঙ্গি, তাই না? মিশে গেলে পরস্পর আঙ্গি হয়ে যায় কখন, যখন মিশে যায়। আর মিশে যেন না যায় সেইভাবে আমাদের বিচ্ছেদক করতে হবে, ঠিক আছে? তাহলে 4 নম্বর নিয়ম বলছে বিচ্ছেদক হবে যেন একটির সাথে আরেকটি মিশে না যায়। মিশে যায় তাহলে কিন্তু কি হচ্ছে, মিশে গেলে আমাদের পরস্পর আঙ্গি হবে। তাহলে নিয়মটা ক্লিয়ার। এখন অনুপবর্তীতে আসি। তো এখানে ক্ষেত্রে আমাদের বলছে পরস্পরাঙ্গী অনুপবর্তী, পরীক্ষা আসতে পারে যে পরস্পরাঙ্গী অনুপবর্তী কাকে বলে। যখন তোমরা বলবা যে যুক্তি, এই নিয়মটা বলবা যে বিভাজ্য রাজ্যগুলো পরস্পর বিচ্ছেদ হবে যেন একটির সাথে আরেকটি মিশে না যায়। যখন একটির সাথে আরেকটি মিশে যাবে তখন তাকে আমরা বলি পরস্পরাঙ্গী বিভাগ অনুপবর্তী। পরীক্ষায় কিন্তু এই যে অনুপবর্তী কাকে বলে আসে, পরীক্ষায় যে কোনো অনুপবর্তী দিয়ে বলবে কি কাকে বলে, ঠিক আছে? এটা কিন্তু ক দাগ এবং খ দাগে আসে। সুতরাং একটু ভালো করে দেখবা এই বিভাগ অনুপবর্তী কাকে বলে, ঠিক আছে? এখন আমরা দেখি, দেখো এখানে একটা উদাহরণ আছে যে মানুষকে বিদ্বান মানে জ্ঞানী, ফর্সা মানে হচ্ছে তার গায়ের রং বর্ণ এবং সৎ, এই 3টা হিসেবে ভাগ করলে বিভক্ত উপজাতিগুলো পরস্পরকে সঙ্গে মিশে যায়। একটা জিনিস খেয়াল করো, আমাদের কিন্তু এই যে পরস্পরাঙ্গী প্লাস হচ্ছে সংকর, মনে হবে কি দেখে সেম, কিন্তু সেম না, কিন্তু একটু ভালো করে খেয়াল করতে হবে। দেখো এখানে মানুষকে বিদ্বান, ফর্সা, সৎ, এই 3টাতে ভাগ করলে বিভক্ত উপজাতিগুলো পরস্পর মিশে যাচ্ছে। কিন্তু এটা দেখে মনে হচ্ছে এটা সংকর হতে পারে, হ্যাঁ হতে পারে। আবার এটা দেখে বুঝতেছে এটা পরস্পরাঙ্গী। আমরা যখন এই 3টা দেখবো তখন একটু বুঝবো আসলে এটা পরস্পরাঙ্গী হচ্ছে নাকি সংকর হচ্ছে। সংকর এবং পরস্পরাঙ্গী
কিন্তু একই মনে হবে, ঠিক আছে, একই রকম, বা এটা একটু ভিন্নতা আছে। খেয়াল করো, এখানে বলছে মানুষকে বিদ্বান, ফর্সা, সৎ হিসেবে ভাগ করলে বিভক্ত উপজাতিগুলো পরস্পর সঙ্গে কি হবে, মিশে যায়। তো এখন দেখি, আর যখন বলছে এক্ষেত্রে একটি উপজাতিকে অন্য উপজাতি থেকে আলাদা করা যায় না, ঠিক আছে, একটি উপজাতিকে অন্য উপজাতি থেকে আলাদা করা যায় না, উপজাতিগুলো পরস্পর বিচ্ছেদক হয় না। যখন বিচ্ছেদক হবে না তখন সেটা হবে পরস্পরাঙ্গী। দেখো, যে বিদ্বান সে তো ফর্সা হতে পারে, যে ফর্সা সে সৎ হতে পারে, মানে প্রত্যেকটার সাথে মিশে যাচ্ছে। এখন খেয়াল করি, মানুষকে ভদ্র, লম্বা, সুখী, দেখো ভদ্র, লম্বা, সুখী, এখানেও কিন্তু এই মূলনীতি কিন্তু তিনটা আসছে, তার মানে এটা তুমি কিন্তু ধরতে পারো এটাও সংকর, তাই না? হ্যাঁ। এখন দেখো, মানুষকে আমরা সংকরের বিষয়টা স্কিপ করে থাকি। এখন মানুষকে ভদ্র, লম্বা, সুখী, এই তিনটা যদি দেখাই, বিভক্ত করি, তখন কি হবে, মানুষকে বিভক্ত করা পরস্পর কিন্তু পৃথক নয়। কারণটা কি? কারণ হচ্ছে যে মানুষ ভদ্র সে লম্বা হতে পারে, আবার যে সুখী হতে পারে। মানে একটা মানুষকে আমি কিন্তু, যে মানুষ লম্বা সে ভদ্র হতে পারছে, সে সুখী হতে পারছে, আবার যে ভদ্র সে লম্বা হতে পারে, সে সুখী হতে পারে, আবার যে সুখী সে ভদ্র হতে পারে, সে লম্বা হতে পারে। এই যে বিষয়গুলা, মানে এইটার সাথে প্রত্যেকের সাথে কিন্তু মিশে যাচ্ছে। তুমি কিন্তু এদের ভাগটা ওইভাবে করতে পারছো না, যে বিচ্ছেদ করতে পারছো না, কে ছোট কে বড় এরকম ভাবে কিন্তু হচ্ছে না বিষয়টা। যখন এরকম হবে না, একটু ক্রিটিক্যাল ইস্যু চলে আসবে, তখন সেটা পরস্পরাঙ্গী। আর একটা আসি আমরা, বইকে দেখো উপন্যাস, ক্লাসিক্যাল, ব্যয়বহুল। ভাই, যে বইটা উপন্যাস সেটা ব্যয়বহুল হতে পারে, যে সে আবার ক্লাসিক্যাল হতে পারে, আবার যে ব্যয়বহুল সে উপন্যাস হতে পারে, সে ক্লাসিক্যাল হতে পারে। প্রত্যেকের সাথে মিশে যাচ্ছে। এরকম একটা উদাহরণ দেখলে বুঝতে পারবা যে এটা হচ্ছে পরস্পরাঙ্গের আওতায় পড়তেছে। কেননা এইটা দেখলে আবার এইটা দেখলে, এই দুইটা হচ্ছে সংকরের মধ্যে চলে আসতেছে অধিকাংশই, বাট এইটা দেখলে বোঝা হচ্ছে এটা সংকর হচ্ছে না, এটা পরস্পরাঙ্গী হচ্ছে। দেখো, মানুষকে উপন্যাস, ক্লাসিক্যাল এবং এই যে প্রত্যেকের সাথে কিন্তু মিশে যাচ্ছে। এই যে মিশে যাওয়ার কারণে কিন্তু আলাদা হচ্ছে না, যার কারণে এটা হবে কি, পরস্পরাঙ্গী। আমরা আর একটা দেখবো, ফলকে সবুজ, কাঁচা, টক ও সুস্বাদু। দেখো, একটা ফল সবুজ তার বর্ণ, কাঁচা তার পরিপক্কতা, তার টক তার মিষ্ট, তার গুণ, তার সুস্বাদু তার স্বাদের, এই চারটা দিন চলে আসতেছে। এবং দেখলে মনে হচ্ছে চারটা অনুভূতি, তুমি চারটা হচ্ছে মানে মূলনীতি, বাট এমনটা না। দেখবা হচ্ছে মূলনীতির ক্ষেত্রে কোশ্চেনগুলো এমন টাইপের আসে, মানে সংকরের ক্ষেত্রে একটু মানে একটু অন্য, একটু জাস্ট একটু ভিন্নতা থাকে। বাট এই যখন পরস্পরাঙ্গী দেখবা, তখন তুমি দেখলে বুঝবা এটা হচ্ছে পরস্পরাঙ্গী, মানে একটু অন্য টাইপের থাকবে। তো এই ফলের এই উপজাতি সমূহ পরস্পর আলাদা নয় কিন্তু, কারণ যে কোনো ফল কাঁচা অবস্থায় সবুজ হতে পারে, পাশাপাশি টক ও সুস্বাদু উভয় প্রকারই হতে পারে, কিন্তু প্রত্যেকটা হতে পারতেছে। মানে প্রত্যেকের সাথে মিশে যাওয়ার যে প্রবণতা, এই মিশে যাওয়ার জন্য আমরা বলতেছি এটা হচ্ছে পরস্পরাঙ্গী। এখন আমরা 2 আর 4 একসাথে দেখতেছি, তো আমাদের একটু সমস্যা লাগতে পারে। যখন আমরা হচ্ছে কোশ্চেনটা হচ্ছে কোনো একটা, মানে আমরা কোশ্চেনে দেখবো, মানে সৃজনশীলে বা উদ্দীপকের এমসিকিউতে, তখন আমরা কিন্তু আরো ভালোভাবে ধরতে পারবো, ঠিক আছে? তাহলে আমরা এখন পরস্পরাঙ্গী, আই গেস তোমরা বুঝছো। পরস্পরাঙ্গের নিয়মে বলছে আমাদের, নিয়মটা কি 4 নাম্বার, যে প্রত্যেক উপজাতিগুলো সবাই বিচ্ছেদক হবে, যেন একটি সাথে একটা মিশে না যায়। মিশে যাচ্ছে, দেখো এইটা জাতি, এই উপজাতি চারটা যে মিশে যাচ্ছে, মিশে যাওয়ার কারণে কিন্তু আমাদের পরস্পরাঙ্গী। আর একটা জিনিস দেখবা, আমাদের হচ্ছে ওইখানে মানে তুমি উপজাতিগুলো ধরতে পারবা, বাট হচ্ছে যে মানে সংকরের ক্ষেত্রে মূলনীতি টাইপের কিছু থাকবে, বাট এখানে কিন্তু তোমার উপজাতিগুলো একটু ভিন্নতা আছে, একটু ধরা যাবে। আমি যখন সৃজনশীল আসবো না নেক্সট ক্লাসে, তখন তুমি ক্লিয়ারলি বুঝবা। এখন জাস্ট মনে রাখো, নিয়মটা ছিল হচ্ছে বিচ্ছেদক হবে, যদি বিচ্ছেদক না হয় তখন অনুভূতি একটাই, সেটা হচ্ছে পরস্পরাঙ্গী। তাহলে আমরা এখন পর্যন্ত দেখলাম 4টা নিয়মে আমাদের 7টা অনুভূতি, ঠিক আছে? 4টা নিয়মে আমরা এখন পর্যন্ত 7টা অনুভূতি পেয়েছি। এখন আমাদের 2টা নিয়ম আছে। আমরা 5 নাম্বার নিয়মে চলে আসবো। 5 নাম্বার নিয়মে আমাদের বলতেছে হচ্ছে যুক্তি বিভাগের পর যে পঞ্চম নিয়মটা কি, জাতি বা শ্রেণীর নাম বিভক্ত বলতে প্রত্যেকটা ক্ষেত্রে মানে একই অর্থে প্রযোজ্য হতে হবে। মানে হচ্ছে দেখো, মনে বলতেছে মানুষ, তার মানে সে হচ্ছে মানুষকে ভাগ করছি, তো শিক্ষিত মানুষ, অশিক্ষিত বলতেছি, তো অশিক্ষিত যে মানুষ, মানে জাতির নাম বিভক্ত বলতে প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু সমানভাবে প্রযোজ্য হবে। মানে আমি জাতিকে ভাগ করতেছি, সাপোজ মনে করো একজন ব্যক্তির 3টা ছেলে সন্তান, তো উনি মানে জমিটা ভাগ করে দিবে, তা প্রত্যেকে কিন্তু সমানভাবে পাবে, মানে সমানটা দিতে হবে। আর একটু আসি মনোদিকে, মনে করো একজন পিতার 3টা সন্তান, তো 3টা সন্তান, 2টাই সন্তান বলি, তো 2টা সন্তান, তো এক্ষেত্রে হচ্ছে মানে যখন একজনের কাছে শুনছে তোমার পিতার নাম কি, সে কিন্তু পুরোটাই বলবে, আর একজন সে কিন্তু পুরোটাই পাবে, মানে পিতার ক্ষেত্রে। তো যখন আমরা কোনো কিছুকে ভাগ করব, কোনো জাতিকে, উপজাতি 2টা কিন্তু সমানটাই পাবে,
কেউ কম কেউ বেশি, এর ক্ষেত্রে প্রযোজ্য এর ক্ষেত্রে প্রযোজ্য না, এমনটা না। মানে এটা আমাদের যে মানে বলতেছি না যে সেটা হচ্ছে আদর যত্ন দিয়ে আসলে বললে তোমরা বুঝবে না, আদর যত্ন দিয়ে বললে আসলে ভাগ হয় না এটা। তো আমরা যখন বলতেছি যে আমরা একটা বিষয়কে ভাগ করব জাতিকে, তখন উপজাতি প্রত্যেকে কিন্তু সমানভাবে পাবে। মানে জাতিকে যখন ভাগ করব উপজাতি দুইটা সমানভাবে পাবে, ঠিক আছে? সবসময় দুইটা বা তিনটা যাই হোক, আমার সবাই হচ্ছে সমান প্রাপ্যটা পাবে, কেউ কম কেউ বেশি এমন হবে না। আমি যদি 100 টাকাকে ভাগ করি, মনে করো ও যদি 50 টাকা পায়, তো অবভিয়াসলি ও 50 টাকা পাবে, মানে হচ্ছে তার প্রাপ্যতাটা নিশ্চিত করতে হবে, ঠিক আছে? তাহলে 4 নাম্বার পরে হচ্ছে 5 নাম্বার দেখতেছি কি নিয়ম আছে, যে জাতির নাম বিভক্ত উপজাতির প্রত্যেকটির ক্ষেত্রে সমানভাবে প্রযোজ্য হবে। যদি সমানভাবে প্রযোজ্য হয় তাহলে আমরা বলবো হচ্ছে সেটা নিয়মটা মানছে। যদি নাম মানে সমানভাবে প্রযোজ্য না হয় তখন আমরা বলবো হচ্ছে বিশিষ্ট, এটা হচ্ছে আসলে অঙ্গগত হবে, বিশিষ্ট অঙ্গগত অনুপপত্তি, আর এটা হচ্ছে বিশিষ্ট গুণগত অনুপপত্তি। কারণটা কি বিশিষ্ট আসতেছে কেন? আমরা কিন্তু ফার্স্ট নাম্বার নিয়মে দেখছিলাম অনুপপত্তি বিশিষ্ট আর গুণগত, তো এখন দেখতেছি আমরা এখানে বিশিষ্ট অঙ্গগত আসছে, বিশিষ্ট গুণগত কেন আসছে আমরা একটা উদাহরণটা দেখলে ক্লিয়ার হয়ে যাবে। এখানে উদাহরণটা দেখো, এখানে উদাহরণটা আমাদের বলতেছে মানুষ পদকে হাত পা নাক চোখ ইত্যাদি অঙ্গ প্রত্যঙ্গে বিভক্ত করলে কিন্তু অঙ্গগত অনুপপত্তি হবে। কারণটা কি? কারণ এখানে মানুষ পদটি জাতিবাচক পদ, কিন্তু যখন আমরা মানুষ পদকে হাত পা নাক চোখ ইত্যাদি অঙ্গ প্রত্যঙ্গে বিভক্ত করি তখন মানুষ জাতির কোনো বিশেষ সদস্যের কথা মনে করে বিভক্তকরণ করে থাকি। মানে হচ্ছে দেখো বলতেছে মানুষকে যখন আমরা কি করি হাত পা নাক চোখ ইত্যাদি অঙ্গ প্রত্যঙ্গে বিভক্ত করি তখন মানুষ জাতির কোনো বিশেষ সদস্যের কথা মনে করি। আচ্ছা এইটা একটু যাই, পরেরটা আসি। দেখো পরেরটা কি বলছে, কোনো জাতিকে তার অন্তর্ভুক্ত উপজাতিতে বিভক্ত না করে সংশ্লিষ্ট জাতির বিশেষ গুণাবলীর মাধ্যমে বিভক্ত করা হলে সে গুণগত বিভাগ অনুপপত্তি হবে। সেক্ষেত্রে বলছে কমলা লেবুকে যদি মানে আমার গোলাকারত্ব, মিষ্টত্ব এবং হলুদত্ব এই গুণে ভাগ করি তখন কিন্তু আমাদের এই গুণগত বিশিষ্ট গুণগত অনুপপত্তি হচ্ছে। কারণ একটা ফলকে আমরা কি করতেছি, মানে ফলটাকে আমরা জাস্ট মানে তার মানে বলছি গোলাপত্ব, মানে হচ্ছে যদি বলতাম আমরা কমলা লেবু বলতাম গোলাপি কমলা লেবু, আর একটা হচ্ছে সবুজ কমলা লেবু, মানে কমলা লেবুর কিন্তু দুইটাই আমরা বলছি দুইটাতেই প্রাপ্যতা দিচ্ছি। বাট যখন আমরা দিব না তখন কি হবে দেখো, আবার যদি আমরা বলতাম দেখো কমলা লেবুকে সিলেটি কমলা এবং অসিলেটি কমলা এই দুইকে ভাগ করলে কিন্তু উভয় শ্রেণী কমলা নামটি প্রযোজ্য হতো, মানে কমলা নামটি কিন্তু প্রযোজ্য হতো। কিন্তু কমলা লেবুকে যখন আমরা এই যে গোলাকারত্ব, মিষ্টতা, হলুদত্ব ইত্যাদি করে বিভক্ত করতেছি তখন কমলা লেবু নামটি কিন্তু সেগুলোর উপর প্রযোজ্য হচ্ছে না। কারণ গোলাকারত্ব, মিষ্টত্ব এবং হলুদত্ব এই গুণের মধ্যে কিন্তু কমলা লেবু এই যে এই ব্যতীত অন্যান্য ফলের নামও হতে পারে, কারণ মালটা ফলও কিন্তু যোগ করা যেতে পারে, যার কারণে কমলা লেবুর এই বিভক্তিকরণ কিন্তু গুণগত, যে বিশিষ্ট গুণগত কোনো একটা বিশিষ্ট কোনো একটা কি বলতে পারি, কোন একটা বিশিষ্ট মানে ব্যক্তি বা বস্তু কেন্দ্রিক যখন আমরা বলবো, এটা মনে করে যে কমলা লেবু একটা বিশিষ্ট ফল, তো বিশিষ্ট ফলকে যখন গুণ দিয়ে ভাগ করতেছে তখন সেটাকে আমরা বলছি বিশিষ্ট গুণগত অনুপপত্তি। আবার একই মানুষ বিশিষ্ট একজন ব্যক্তি, তো মানুষকে বিশিষ্ট একটা জাতি, তাকে যদি আমরা এইভাবে ভাগ করি তখন সেটা কিন্তু তার কি হবে, তার গুণগত। আচ্ছা এখানে তোমাদের একটা কোশ্চেন আসতেছে মাথায়, সেটা আমি ধরে দেই। সেটা হচ্ছে তোমরা বলতেছো যে 2 নাম্বার নিয়ম আর 4 নাম্বার নিয়ম সেম, ঠিক তেমনি 1 নাম্বার নিয়ম এবং 5 নাম্বার নিয়ম মানে আলাদা করা যাচ্ছে না, আসলে যাচ্ছে না। কারণ এখানে আমাদের বলছে এটাতে সংকর, ঠিক আছে, এটা হচ্ছে সংকর, আর আমাদের এটা হচ্ছে পরস্পরাঙ্গী, এইটাতে সমস্যা হচ্ছে, তাই না? এই পরস্পরাঙ্গের বিষয়টাতে সমস্যা হচ্ছে। আর 1 নাম্বার আমাদের বলছে অঙ্গগত, গুণগত, আর এটা ছিল হচ্ছে বিশিষ্ট বিভাগ। তো এই তিনটা, ঠিক আছে, এই তিনটা, এটা হচ্ছে 1 2 এবং 3, এবং এইখানে 5 নাম্বারে আমাদের কিন্তু আসলে সেমই জিনিস, বিশিষ্ট অঙ্গগত, আর এইটা হচ্ছে বিশিষ্ট গুণগত, ঠিক আছে। তো এই জিনিসটা, তো এইখানে আমাদের ধরতে গেলে সমস্যা হবে, যারা একটু মনোযোগ সহকারে দেখতেছো তোমরা বুঝতেছো আসলে ধরতে গেলে একটু সমস্যা হচ্ছে। যে 1 নাম্বারের ক্ষেত্রে 1 নাম্বারে কিন্তু আমরা পড়ছি সেম কথাই বলছি, সেম কথা বলতে ওখানে আমাদের বলছিল জাতিবাচক পদকে করতে হবে, জাতিবাচক পদের বাইরে যখন অন্য কাউকে করব তখন সেটা আমাদের অঙ্গগত বা গুণগত বা বিশিষ্ট হবে। সেম আমাদের 5 নাম্বার নিয়ে বলছে যে আমাদের জাতির নাম বিভক্ত উপজাতির প্রত্যেকটির ক্ষেত্রে সমানভাবে প্রযোজ্য হবে। আমরা যে বললাম না কমলা লেবুর ক্ষেত্রে একটু জাস্ট খেয়াল করো,
কমলা লেবু মানে হচ্ছে জাতি হচ্ছে কমলা লেবু, মানে তুমি উপজাতিতে ভাগ করলে তোমার এই কমলা লেবু যে জাতি এর নামটা প্রত্যেকটা উপজাতিতে উল্লেখ করতে হবে। জাস্ট সহজ কথা এটাই, মানে প্রযোজ্য হবে বললে আমরা বুঝতেছি না, আমরা বলতেছি যে আমাদের জাতির যে নামটা আমরা যখন উপজাতিতে ভাগ করব তখন প্রত্যেকে এই নামটা সমানভাবে পাবে। মানে কমলা লেবুকে যদি বলি সিলেটি কমলা লেবু, আর বাকি থাকছে কি অসিলেটি কমলা লেবু, যারা সিলেটি না তারা হচ্ছে অসিলেটি কমলা লেবু। এই যে কমলা লেবু জাতির নাম দুইটা উপজাতিতে কিন্তু আমি লাস্টে বসাইছি, এই বসানোর কারণে কিন্তু সমানভাবে পাইছে, মানে এখানে নিয়মটা মানছে। যখন আমরা এই নিয়মের বাইরে কি করব, এই যে আমরা কমলা লেবুর মানে গোলাত্ব, মিষ্টতা, তিক্ততা এইসব নিয়ে ভাগ করব, তখন সেটা আমাদের কিন্তু এই বিশিষ্ট গুণগত অনুভূতি আসবে, এবং এটা হচ্ছে 5 নাম্বার নিয়মের ক্ষেত্রে চলে আসতেছে। এটা তোমার মনে হলে বলতে পারে হ্যাঁ এটা 1 নাম্বার নিয়ম, বাট এইগুলো আমরা এখন করলে মনে করো মাথায় হিজি বিজি টাইপের হয়ে যাচ্ছে। বাট যখন আমরা এই টাইপের সৃজনশীল এই টাইপের এমসিকিউ আলোচনা করব তখন মাথায় এটা এই জটটা খুলবে বেশি বেশি এক্সারসাইজ করলে। সুতরাং আমি আজকে যে নিয়ম আর একটা পড়াবো, লাস্ট নিয়মের অনুভূতি, ওইটা পড়ানোর পর তোমাদের কাজ থাকবে একটা, সেটা হচ্ছে এই অধ্যায়ের এমসিকিউ যে তোমার যে বই থাকুক, সবারই তো বই একটা আছে, ওই বইয়ের লাস্টের এমসিকিউ গুলো একটু সলভ করবো, ঠিক আছে? ওই বইয়ের লাস্টের এমসিকিউ সলভ করবা, এবং যার কাছে যে বই আছে জাস্ট উদাহরণগুলো দেখবা, প্রত্যেকটা অনুভূতির উদাহরণগুলো দেখবা, তখন কিন্তু এই যে 1 এবং 5, 2 এবং 4 এই যে জটটা খুলে যাবে, ঠিক আছে? আমার কথা কি তোমরা বুঝতে পারছো? এই নিয়মটা একটু খেয়াল করবা, এই জাস্ট এই বিষয়গুলো একটু খেয়াল করে নিবা যে কথাগুলো এখন বললাম। তাহলে 1 এর সাথে 5 এর যে বিষয়টা সাদৃশ্য বা মিল দেখতে পাচ্ছ, এটার জটটা তখন খুলে যাবে। দেন হচ্ছে 2 এর সাথে 4 এর সংকর এবং পরস্পরাঙ্গী, এই বিষয়টা কিন্তু হয়ে যাবে। হ্যাঁ, অনেক সময় তোমাদের হবে যে 1 আর 5 বিষয়টা একই, ধরতে সমস্যা হবে, তখন তুমি যে বেসিসে ধরতেছো ওই বেসিসে লিখলে সমস্যা হবে না, কারণ কথাগুলো সেমই চলে আসতেছে, একটু খেয়াল করবা, ঠিক আছে? তাহলে আমরা এখন 6 নাম্বার নিয়মটা দেখবো। 6 নাম্বার নিয়মের অনুভূতি দেখলে কিন্তু আমাদের হয়ে যাচ্ছে, আই গেস তোমরা এটা বুঝছো। দেন 6 নাম্বারটা একটু খেয়াল করো। 6 নাম্বার আমাদের বলছেটা কি, ক্রম বিভাজনের ক্ষেত্রে মধ্যবর্তী কোনো স্তরকে বাদ দেওয়া যাবে না, মানে ক্রম বিভাজনের ক্ষেত্রে কিন্তু তার নিকটতম উপজাতিতে ভাগ করতে হবে। এই যে ক্রম বিভাজনের ক্ষেত্রে প্রতিটি জাতিকে তার নিকটতম উপজাতিতে ভাগ করার সময় মধ্যবর্তী কোনো স্তরকে বাদ দেওয়া যাবে না, মানে আমি যে বিভাজনটা করব এই সময় আমি কোনো মধ্যবর্তী স্তরকে বাদ দিতে পারবো না। যদি বাদ দিয়ে ফেলি তাহলে আমার কি হবে, তাহলে কিন্তু আমার হয়ে যাচ্ছে কি, আমার হবে হচ্ছে এই বিভাগ নিয়মটা মানবে না। নিয়মটা না মানলে আমরা তাকে বলবো উৎক্রান্তি বা উলম্ফন। উৎক্রান্তি বা উলম্ফন একটু আমি এখানে লিখি, দেখো 1 নাম্বার নিয়মের 3টা অনুপবর্তী, 2 নাম্বার নিয়মের 1টি অনুপবর্তী, 3 নাম্বার নিয়মের কি ছিল 2টি, 4 নাম্বার নিয়মের কয়টা ছিল 4 নাম্বার ভেবে 1টি, 5 নাম্বার নিয়মের 2টি, আর 6 নাম্বার নিয়মেরও 1টি, ঠিক আছে? তাহলে কয়টা হচ্ছে 3 আর 3 6 আর 4 10। তার মানে আমরা দেখতেছি এই যে 6টা নিয়মের 10টা অনুপবর্তী, 6টা হচ্ছে নিয়ম আর 10টি হচ্ছে কি অনুপবর্তী। এই জিনিসগুলো একটু মনে রাখবা, জাস্ট সিম্পলি মনে রাখলে তুমি জাস্ট ধরতে পারবা, ঠিক আছে? তাহলে আমরা দেখলাম যে ফার্স্ট অধ্যায় যৌক্তিক সংজ্ঞায় ছিল 5টা নিয়ম 10টা অনুপবর্তী, এবং কোনটার কত নম্বর কয়টা অনুভূতি একটু জাস্ট কিন্তু দেখাই দিছিলাম, একটু মনে রাখার চেষ্টা করবো নোট করে বইতে। আর আমাদের দেখছি এই অধ্যায়ে যৌক্তিক বিভাগেও যে কোনটার কয়টা অনুভূতি দেখালাম, এবং হচ্ছে দেখতেছি আমরা সর্বমোট হচ্ছে 6টা নিয়ম আছে এবং 6টা নিয়মের 10টা অনুভূতি। এখন আমরা জাস্ট 6 নাম্বার নিয়মটা দেখতেছি যে জাতিকে যখন আমরা বিভক্ত করব মানে তার নিকটতম বলতে ভাগ করতে হবে, মধ্যবর্তী কোন স্তর মধ্যবর্তী কোন একটা পর্যায়কে আমরা বাদ দিতে পারবো না। তো আমরা এখন খেয়াল করে দেখো, জীবকে আমরা যদি বিভাজনটা করি তাহলে মানুষ পাবো এবং অন্যান্য জীব পাবো। মানে হচ্ছে দেখো এখানে আমরা বুদ্ধিবৃত্তি একটা মূলনীতি নিয়ে আসছি, বুদ্ধিবৃত্তি একটা মূলনীতি নিয়ে আসছি, বুদ্ধিবৃত্তি মূলনীতির মাধ্যমে মানুষ এবং অন্যান্য জীব পাচ্ছি। এরপরে যদি আমরা বলি মানুষকে সৎ এবং অসৎ, মানে হচ্ছে মানুষ সৎ মানুষ, দেখো এখানে যদি মানুষটা না লিখি তাহলে কিন্তু আমার একটা নিয়ম মানতেছে না। সেটা কি বলতো, জাতির নাম উল্লেখ করতেছে না। জাতির নাম উল্লেখ না করলে আমার কিন্তু যে 5ম নিয়মটা কিন্তু মানতেছিল না। এই জিনিসগুলো মনে রাখবা, মানে কোনটাতে কোনটা চলে আসতেছে। তো খেয়াল করো এখানে আমরা যখন এই যে জীব থেকে ডিরেক্ট আমি এখানে চলে আসবো, এই সৎ মানুষ এবং অসৎ মানুষ, জীব থেকে যখন এই সৎ এবং অসৎে চলে আসবো তখন কিন্তু আমার এই উৎক্রান্তিটা হবে, ঠিক আছে? তখন আমার কিন্তু এটা উৎক্রান্তি হবে। কারণ হচ্ছে দেখো জীবের পরে হচ্ছে আমার
জীবের পরে যখন আমরা ডিরেক্ট এখানে চলে আসবো, এখানে চলে আসলে কিন্তু আমার এইটা হবে। কারণটা হচ্ছে আমার এই যে মধ্যবর্তী একটা স্তর আছে, এই যে মানুষ এবং অন্যান্য জীব, এই যে দুইটা আমরা বাদ দিয়ে ফেলতেছি, দুইটা বাদ দেওয়ার কারণে কিন্তু এটা কি হবে, এই যে একটা স্তর বাদ দিয়ে ফেলতেছি, বাদ দেওয়ার কারণে আমার হচ্ছে মধ্যবর্তী একটা স্তর বাদ দিয়ে পরেরটা চলে যাওয়ার কারণে এটা উৎক্রান্তি বা উল্লম্ফন। ঠিক আছে, উৎক্রান্তি বা উল্লম্ফন, উৎক্রান্তি বা উল্লম্ফন। এখন যদি এই নিয়মের অনুভূতি দেখে একটু উদাহরণ দিয়ে, তাহলে খুব ইজি হয়ে যাবে আমাদের। দেখো আমরা 2-3 মিনিটের মধ্যে শেষ করবো, একটু খেয়াল করো 2-3 মিনিট। এখানে বলছি উল্লম্ফনটা কি হবে, যখন আমরা কি বলতেছি, যখন এ নিয়ম অনুসারে একটি বৃহত্তর জাতিকে ধাপে ধাপে ক্ষুদ্রতর বলতে ভাগ করতে হয়, এক্ষেত্রে কোনো মধ্যবর্তী ভাব বাদ দিলে সম্পূর্ণ বিভাগ প্রক্রিয়াটি ভ্রান্ত হবে। এই ভ্রান্ত বিভাগ অনুভূতি কিন্তু উৎক্রান্তি বা উল্লম্ফন। মধ্যবর্তী কোনো একটা বাদ দিলে, মধ্যবর্তী একটা বাদ দিলে কিন্তু উৎক্রান্তি বা উল্লম্ফন। খেয়াল করো এখানে এই যে জীবকে একটু আগে দেখাচ্ছিলাম, সৎ এবং অসৎে ভাগ করলে, এই যে মানুষ একটা মধ্যবর্তী, জীবকে ভাগ করলে আমরা পাই কি, মানুষ এবং অন্যান্য প্রাণী। তারপরে মানুষকে ভাগ করলে সৎ এবং অসৎ। তো এই যে একটা স্তর বাদ দিচ্ছি, যার কারণে এটা উৎক্রান্তি বা উল্লম্ফন। আবার বলছি প্রাণী জাতিকে সভ্য অসভ্য। দেখো প্রাণীকে বা আমাদের ভাগ করলে প্রথমে পাচ্ছি মানুষ এবং অন্যান্য প্রাণী। তো এইগুলো যদি না লেখার কারণে, অন্যান্য প্রাণীর কারণে এই একটা স্তর বাদ গেছে, এই স্তর বাদ যাওয়ার কারণে আমরা তারপরে পাচ্ছি সভ্য এবং অসভ্য। তো এই একটা স্তর বাদ দিয়ে আরেকটা স্তরে চলে যাওয়ার কারণে এটা হবে উৎক্রান্তি বা উল্লম্ফন। তারপর লাস্ট নাম্বার দেখি প্রাণী জাতিকে সরাসরি পুরুষ এবং মহিলা। দেখো প্রাণীকে তো আমার ভাগ করতে মানুষ এবং অন্যান্য প্রাণী, মানুষে ভাগ করলে মানুষ থেকে তো পাবো আমি কি, মানুষ থেকে আমি পাবো হচ্ছে এটা পুরুষ এবং আর এটা হচ্ছে মহিলা, এই স্তরটা পাবো। তো এই স্তর বাদ দেওয়ার কারণে আমি কিন্তু এটাকে বলতেছি উৎক্রান্তি বা উল্লম্ফন। বুঝতে পারছো কি? এখন একটু বলো যে এই নিয়মগুলো বুঝছো কিনা, এই নিয়মগুলা বুঝতেছো কিনা? 1 থেকে 6 নিয়ম প্লাস অনুপবর্তী, তোমরা বুঝতেছো কিনা বা বুঝছো কিনা একটু আমাকে বলো। 1 থেকে 6 ক্লিয়ার সবার? কারোর কোনো কথা নাই, ক্লিয়ার কি? একটু কমেন্ট করো ক্লিয়ার হয়েছে কিনা। 1 নাম্বারেরটা হয়েছে কিনা, 2 নাম্বারটা হয়েছে কিনা, 3 হয়েছে কিনা, 4, 5, তারপর হচ্ছে হচ্ছে না কেন? ওকে আমাদের যে 6 কথা বললাম, 6 এই নিয়ম মেয়ের অনুভূতিগুলো ক্লিয়ার কিনা? হ্যাঁ ক্লিয়ার। তার মানে হচ্ছে এখানে আমাদের দেখতেছি, এখানে আমাদের 3টা, এখানে আমাদের 1টা, হ্যাঁ এখানে কয়টা আসছে, 3 নাম্বার নিয়মটা ছিল, হ্যাঁ এখানে মেবি 2টা। 4 নাম্বারে কি ছিল আমি তখন ভুলে যাচ্ছি, 4 নাম্বার নিয়মটা কি বলো? 5 নাম্বারে বলছে হচ্ছে 2টা, 1টা, 4, 3 আর 3, 6, এখানে 1টা। তো এই জাস্ট এইগুলো মনে রাখলে হয়ে যাবে অনুভূতি, এবং কোনটার কয় নাম্বার অনুভূতি কোনটা কি, জাস্ট নিয়মগুলো মনে রাখবা, ঠিক আছে? তো আশা করি তোমাদের সবকিছু হয়েছে, আজকের ক্লাসটা বুঝতে পারছো। একটু বিদ্যুৎ যাওয়ার কারণে একটু আমাদের মাঝখানে ডিলে হয়েছে, এই জন্য আসলে তো হাত নাই কারোর। তো নেক্সট ক্লাসে আমরা কি করব, নেক্সট ক্লাসে হচ্ছে আমরা নেক্সট ক্লাসে পরবর্তী ক্লাসটাতে আমরা করব হচ্ছে আমাদের যে দ্বিকৌটিক বিভাগ আছে না, এই দ্বিকৌটিক বিভাগ, আমরা দ্বিকৌটিক বিভাগটা করব। দ্বিকৌটিক বিভাগ দেন হচ্ছে দ্বিকৌটিক বিভাগ করার পরে আমাদের সীমাবদ্ধতা বাকি আছে, সীমাবদ্ধতাটা করব। দেন তারপর হচ্ছে আমরা এমসিকিউ এবং হচ্ছে আমাদের সিকিউ নিয়ে আলোচনা করব, ঠিক আছে? এমসিকিউ সিকিউ, তাহলে কিন্তু আমাদের অধ্যায়টাই শেষ। নেক্সট ক্লাসে হচ্ছে আমাদের এই অধ্যায় শেষ। তো যাদের এখনো সমস্যা আছে তারা এই অধ্যায়গুলো মানে ক্লাসগুলো করে নাও, ঠিক আছে? ফার্স্ট অধ্যায় তো করে ফেলছি কবেই, সেকেন্ড অধ্যায় তো আমাদের 2টা লেকচার শেষ। তো এই 2টা লেকচার একটু করে ফেলো, যদি কারো সমস্যা থাকে বা নিউলি এখনো ভর্তি হয়ে থাকো শেষ করে ফেলো।
4 নম্বরে একটা, আচ্ছা হতে পারে, এখন আমি ভুলে যাচ্ছি। তো কথা হচ্ছে নিয়ম মনে রাখলে নিয়মটা লিখলে হতো, আমি নিয়মটাই এখন তো মানে স্মরণ করার চেষ্টাও করতেছি না, যার কারণ তাহলে হচ্ছে আমরা আগামী ক্লাসটাতে দ্বিকোটিক বিভাগ আর যেগুলো কথা বললাম এগুলো আলোচনা করবো, তাহলে শেষ। যার আর কারোর কোনো সমস্যা থাকলে একটু জাস্ট দেখে নাও, ঠিক আছে? তো আজকের ক্লাস এখানে শেষ করে দেই, ভালো থাকো সবাই, আর চেষ্টা করো নিজের জায়গা থেকে একটু মানুষের পাশে থাকার জন্য, ঠিক আছে? আমরা নিজেরাও, আমি কাল পরশুর মধ্যে যেতে পারি মানে বন্যাতদের পাশে একটু জাস্ট নিজেদের মানে স্বেচ্ছাসেবক হয়ে থাকতে যেতে পারি, চেষ্টা করবো আর কি, ঠিক আছে? প্রত্যেকে চেষ্টা করো, আর ভালো থাকো, সেফলি থাকো যে যেখানে থাকতেছো, ঠিক আছে? আজকের ক্লাস এখানে শেষ, আসসালামু আলাইকুম। হুম।